Hello students. Hello students. How are you? Hello students. Welcome to my class. আশা করি আল্লাহর রহমতে বাসার সবাইকে নিয়ে তোমরা সুস্থ আছো, সুখে আছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসায় আছো। এই করোনা মহামারীকালীন সময়ে আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা অনলাইন ক্লাসগুলো নিয়ে আসছি। যথারীতি আমার প্রথম ক্লাস দুটো ছিল অনলাইন ক্লাসে গ্রামারের উপরে, গ্রামারের ন্যারেশনের উপরে ছিল। আজকে আমার তৃতীয় ক্লাস এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি অনলাইন ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসছি যে টপিকটা, সেইটাতে যাওয়ার আগে, ক্লাসের আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখবো। সেটা হচ্ছে যে তোমরা চাইলে যে কোনো কোশ্চেন করতে পারো এই পড়া সম্পর্কে, আজকের টপিক সম্পর্কে। ইনশাল্লাহ আমি সেটার উত্তর দিব। চলে আসি আমাদের ক্লাসের আজকের টপিকের আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিব, যেমনটা তোমরা জানো। ইন্ট্রোডিউসিং মাইসেলফ, আই এম শরীফুল ইসলাম জাকারিয়া, 36th BCS General Education, lecturer Department of English, Lakshmipur Government College, Lakshmipur. Okay, today's topic. As you know that, as you can see, this is a flowchart. Question number 2 from your board question. NCTV's questions pattern, we know that the second topic is a comprehension section. From that you have to answer 5 part or 5 point through which you can gain 10 marks. Every point has 2 important marks. That means 5 into 2, 10 marks. তো 10 নম্বরের জন্য তোমাকে এই অংশটা খুব ভালোভাবে করতে হবে। এনসিটিভি অনুযায়ী, এনসিটিভির যে আমাদের মানে কোশ্চেন, মডেল কোশ্চেনটা দিয়েছে, সেটা অনুযায়ী দুইভাবে আসে এই 2 নম্বরের কোশ্চেনটা। প্রথমটা হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার ছাড়াও সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে ফ্লোচার্ট। এবং ফ্লোচার্ট নিয়ে আমরা ক্লাসে যদিও অনেকবার আলোচনা করেছি, আজও আমরা আলোচনা করতে যাচ্ছি একটাই কারণে, তা হচ্ছে যে যত ফ্লোচার্টে তুমি তোমার গুরুত্ব দিতে পারবে, তুমি যত ভালো এটাতে প্র্যাকটিস করতে পারবে, তুমি তত বেশি নাম্বার এটাতে ক্যারি করতে পারবে। এবং এটা এমন একটা জায়গা ফার্স্ট পেপারের মধ্যে যেখান থেকে খুব সহজেই 10-এ 10 নিয়ে আসা যায়। এবং 10-এ 10 যদি তুমি নিয়ে আসতে পারো, তোমার জন্য এটা ফার্স্ট পেপারে যতটুকু টানবে, ঠিক তেমনই ভাবে তোমার 2টা পেপার একসাথে করে হলেও তোমাকে অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে। যার যার জন্য এটা A+ টার্গেট অথবা যার যার জন্য পাশের টার্গেট, অবশ্যই ফ্লো চার্টটা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখন ফ্লো চার্টের ব্যাপারে আমরা যতটুকু ক্লাসে দেখেছিলাম, আমি চেষ্টা করব আজকে আরো সুন্দরভাবে এখানে আলোচনা করতে এই ক্লাসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফ্লো চার্ট আছে, যেটা আমাদের প্রথম প্যাসেজের থেকে এসেছিল। এটা আমাদের বর্তমান নতুন বইয়ের আঙ্গিকে দ্বিতীয় লেসনের মধ্যে যেটা আছে, নেলসন ম্যান্ডেলার কাহিনী থেকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং নিচে হচ্ছে 6টা বক্স দেয়া আছে, যার প্রথম বক্সটা করে দেওয়া, পরবর্তী 5টা বক্স তুমি খুব সুন্দরভাবে করে দিতে পারলেই মার্কস চলে আসবে। পয়েন্টগুলি কি আসবে এই বক্সের মধ্যে, সেই পয়েন্টগুলি আমরা খুঁজে বের করব এই ফ্লো চার্টের মাধ্যমে, এই আজকের এই সেশনের মাধ্যমে।
সেটাতে যাওয়ার আগে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ফ্লোচার্ট, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে এ নাম্বার হচ্ছে ফাইন্ডিং আউট ইনফরমেশনস ফ্রম দ্য প্যাসেজ গিভেন। যে প্যাসেজটা দেয়া থাকবে সেই প্যাসেজটার থেকে ইনফরমেশন আমাকে বের করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার ফ্লোচার্টের মধ্যে। কিন্তু কি ইনফরমেশন আমি বের করব? প্রশ্ন আসতেই পারে। রিডিং কোশ্চেন্স কেয়ারফুলি টু ফাইন্ড দোজ ইনফরমেশন। সেই ক্ষেত্রে আমাকে কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। কোথায় পড়তে হবে? কোশ্চেনটার যে অংশটা লেখা থাকে রিড দ্য অ্যাবাভ টেক্সট অথবা রিড দ্য টেক্সট বিলো, শোয়িং অথবা মেনশনিং অথবা ফাইন্ডিং আউট অথবা পয়েন্টিং সাম ড্যাশ ড্যাশ ড্যাশ। যে উপর নিচের ইয়েটা পড়ো, নিচের প্যাসেজটা পড়ো অথবা উপরের প্যাসেজটা পড়ো, যেভাবেই দেয়া থাকুক, এবং তুমি বের করো, মেনশন করো। এর পরের অংশটুকু হচ্ছে আমাদের কোশ্চেন, এবং সেই জায়গা থেকে পড়ে আমি অ্যান্সার বের করব। চলে আসি এরপরের যেটা আছে, রাইটিং দোজ ইনফরমেশনস অন বক্সেস। তোমাকে অবশ্যই বক্সে অ্যান্সার লিখতে হবে। বক্সের ভিতরে অ্যান্সার না থাকলে মার্কস আসবে না। যেহেতু এটা ফ্লো চার্ট, এবং ফ্লো চার্টে তোমরা হয়তো আইসিটিতে করছো, ফ্লো চার্টের হচ্ছে বিভিন্ন বক্স দিয়ে ফ্লো চার্ট করতে হয়। এখানেও আমাদের ফ্লো চার্টের জন্য বক্স আছে, তবে সেই বক্সটা সরাসরি হচ্ছে একটা আয়তক্ষেত্র, এবং এর বিভিন্ন ধরনের ফ্লো চার্ট না বক্স না, একটাই বক্স, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো অথবা বর্গক্ষেত্রের মতো, তুমি যেভাবেই দাও সমস্যা নেই। তবে এবং বক্স সোজা হতে হবে, বাঁকাতারা হতে হবে, ব্যাপারটা তেমনও না, শুধু বক্সের মধ্যে হলেই হবে। বক্সের ভিতরে তোমাকে অ্যান্সারটা লিখে আসতে হবে, যে তুমি কি কি পয়েন্ট এখান থেকে খুঁজে বের করতে পারছো। এবং প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন তিনি পয়েন্ট কোশ্চেন এমনভাবেই করেন যেখানে পয়েন্ট থাকে মিনিমাম করে হলেও 7 থেকে 8টা, কিংবা সর্বনিম্ন 6টা থাকে। সেখান থেকে তোমাকে 5টা বের করে ওই বক্সের ভিতরেই দিতে হবে। বক্সের বাইরে গেলেও সমস্যা নাই, কিন্তু বক্স ছাড়া যদি তুমি অ্যান্সার করো তাহলে তোমাকে 0 দেওয়ার নিয়ম আছে। বক্স ছাড়া কোনো অ্যান্সার হবে না। ফ্লো চার্টের ভিতরে তোমাকে বক্সের ভিতরেই রাখতে হবে। 1 2 3 4 এইভাবে করে যেতে হবে। একটা কোশ্চেন আমি সবসময় শুনতে পাই, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদের বক্স যদি পরের পেজে চলে যায় তাহলে কি মার্কস কাটা যাবে? এমন কোনো নিয়ম নেই। তোমার যে কোনো জায়গায়, মানে তুমি এক পৃষ্ঠা থেকে শুরু করেছো অথবা অর্ধেক পৃষ্ঠা থেকে শুরু করেছো, সেই বক্সটা অন্য পেজে চলে যেতেই পারে, এতে তোমার মার্কস কাটার কোনো উপায় নেই। হ্যাঁ, তোমাকে অ্যারো চিহ্নগুলি দিয়ে যেতে হবে। যেই দাগগুলি আমার ইম্পর্টেন্ট একটার সাথে একটা কানেক্ট করার, সেই দাগগুলো দিয়ে তোমাকে বক্সগুলিকে একটার সাথে আরেকটা কানেকশন করে দিতে হবে। বক্সের সাথে বক্সের কানেকশন না থাকলে সেখানে মার্কস কমে আসার সম্ভাবনা থাকে। এখন চলে আসি পরবর্তী যে বিষয়, সেটা হচ্ছে ইনফরমেশন শুড বি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। এখন ইনফরমেশন আছে 6টা বক্সের ভিতরে প্যাসেজটার ভিতরে যে ইনফরমেশনগুলি চাওয়া হয়েছে তার মধ্যে থেকে 6টা ইনফরমেশন তোমাকে দিতে হবে, কিন্তু তুমি 5টা বের করার পরে 5টা ইনফরমেশনটাকে দিতে গেলে দেখলা যে এমনভাবেই তুমি লিখেছো যেটা এক একটা প্যাসেজের মতোই হয়ে যাচ্ছে। বক্সের ভিতরেও হচ্ছে না, বক্সের থেকে বাইরে এসেও লিখতে হচ্ছে। এত বড় করা যাবে না। ফ্লো চার্টের ইনফরমেশনগুলো অ্যাজ শর্ট অ্যাজ পসিবল হতে হয়। যতটুকু তুমি করতে পারো ছোট, ততটুকুই বেটার। কেননা এই ফ্লো চার্ট দিয়ে আমাদেরকে শেখানো হয় যে কিভাবে একটা হেডলাইন তৈরি করা যায়। কোনো পুরো বিষয়ের আমরা জানি, ছোট থেকে আমরা শিখে এসেছি যে একটা বড় বিষয়ের যেমন আমরা একটা সামারি করতে পারি, একটা থিম করতে পারি, ঠিক তেমনইভাবে একটা বড় বিষয়ের হেডলাইন হতে পারে। এই হেডলাইনগুলি প্রত্যেকটা প্যাসেজ থেকে, প্রত্যেকটা প্যারা থেকে বের করা যায়, প্রত্যেকটা লাইন থেকে বের করা যায়। এই হেডলাইন বানানোই হচ্ছে আমাদেরকে শেখায় এই ফ্লো চার্টে। এবং ইনফরমেশনগুলি পাস করতে হয়। কেমন? ফ্লো অফ চার্ট, এটা বলতে বোঝাচ্ছে ইনফরমেশনটাকে পাস করা। প্রত্যেকটা চার্টের মধ্যে ফ্লো থাকতে হবে ইনফরমেশনের। যেই পয়েন্টগুলি চাইবে পরীক্ষক
কিংবা হচ্ছে প্রশ্নকর্তা সেই পয়েন্টগুলিকে তোমাকে একটা ফ্লো আকারে, একটা ইনফরমেশনের ফ্লো আকারে নিচে নিচে যেতে হবে। এই কারণে এই জিনিসটাকে ছোট হতে হবে। ওকে, এর পরের যে বিষয়টা, ওয়ান ক্যান রাইট দোজ ইনফরমেশন ইন টু ওয়েজ, দিস ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট। আমি যখন বললাম যে ইনফরমেশনটাকে ছোট হতে হবে, প্রশ্ন আসতেই পারে যে আমি কিভাবে লিখবো স্যার, এবং এটার অ্যান্সার হচ্ছে একজন এই প্রশ্নের উত্তর দিতে পারে দুইটা উপায়ে। প্রথম উপায় হচ্ছে ইউজিং ফুল সেন্টেন্সেস, পুরোপুরি সেন্টেন্সটাকে ব্যবহার করা, অথবা ইউজিং ফ্রেজেস, যেটা হচ্ছে আমি বললাম যে হেডলাইন বানানোর ক্ষেত্রে ইউজিং ফ্রেজটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ব্যবহার করা হয়। এখানে ইউজিং সেন্টেন্স তুমি ব্যবহার করতে পারো, যে তুমি যে ইনফরমেশনটা দিতে চাচ্ছ তুমি সেটাকে একটা সেন্টেন্সে দিয়ে দিবে ওই বক্সের ভিতরে। ওকে, সেটা তুমি দিতে পারবে। আবার কেউ একজন চিন্তা করলো না আমি এটাকে হেডলাইন করবো এবং এটাকে যতটুকু ছোট বানানো সম্ভব আমি ছোট বানাবো, সেই ক্ষেত্রে তুমি ফ্রেজও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা চলে আসছি এরপরে যেই বিষয়টা দেখতে, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন আছে এখানে। অ্যাডোলেসেন্স যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা প্যারা দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে বলছে কি আমাকে রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের যে টেক্সটটা আছে এই টেক্সটটা পড়ো। মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স। তোমাকে বলছে যে রিচের টেক্সটটা পড়ো এবং শোয়িং, এইখানটায় আমি নিচে একটা আন্ডারলাইন করা আছে, দিস ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট। একটা আন্ডারলাইনটা দেখো যে এই শোয়িং এর পরের যে অংশ এটা সবসময় কোশ্চেনটা হয়ে থাকে। এখানে শোয়িং না থেকেও মেনশনিং থাকতে পারে, পয়েন্টিং আউট থাকতে পারে, অথবা হচ্ছে ফাইন্ডিং আউট দ্য মেজর, ফাইন্ডিং আউটও থাকতে পারে। তুমি যেটা দাও, যেটা পরীক্ষক দিবে তুমি সেই অনুযায়ী এর পরের অংশ থেকে বের করবে সেটা কি আছে, দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের মেজর যে ক্যারেক্টারিস্টিক্স সেটা তোমাকে বের করতে হবে। তো এটা একটা কোশ্চেন, মেহেদি মুনতাসির মুবিন কোশ্চেন যেটা করেছো, আমি তোমাকে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট তোমাকে একটা ধারণা দিচ্ছি প্রথম লাইনটা থেকে, যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং এর পর থেকে আমার অংশটা হবে। আমি এটা থেকে ধারণা দিচ্ছি, আমি এটাকে ব্যাখ্যা করছি না। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং এর পর থেকে যে অংশটা হবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আসি আমি আমার মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি কিভাবে এই অ্যান্সারগুলো লিখব, হাউ টু রাইট দোজ ইনফরমেশন অন বক্সেস, কিভাবে আমি ওই বক্সের ভিতরে ইনফরমেশনগুলি তুলে আনবো। ইউজিং সেন্টেন্সেস, 2 নম্বর হচ্ছে ইউজিং ফ্রেজেস, যেটা আমি আগেই বলেছি যে তুমি ইচ্ছা করলেই ফুল একটা সেন্টেন্স ব্যবহার করতে পারো, অথবা তুমি চাইলেই ফ্রেজ ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি প্রথমে যেটা বললাম ইউজিং সেন্টেন্সেস, যেই সেন্টেন্সে যেই ইনফরমেশনটা থাকবে সেই ইনফরমেশনটা তুমি পুরোপুরি ব্যবহার করে দিলে, অথবা তুমি চাইলে সেখানে ফ্রেজ ব্যবহার করতে চাইলে। প্রশ্নটা হচ্ছে তুমি যখন সেন্টেন্স ব্যবহার করলে সেন্টেন্সটার দিকে খেয়াল রাখতে হবে, সেন্টেন্স যাতে বড় না হয়ে যায়, সেন্টেন্স যতটুকু সম্ভব ছোট করতে হবে, এবং যখন তুমি ফ্রেজ করবে, ফ্রেজ করলে সেই সেন্টেন্সটা আলটিমেটলি ছোট হয়ে আসে। সো আমার ওইটা নিয়ে আর টেনশন করা লাগে না যে আমার সেন্টেন্স কি খুব বড় হয়ে গেল নাকি ছোট হয়ে গেল, এটা নিয়ে আমার কোনো টেনশন করা লাগে না। তাই আমি রিকমেন্ড করি স্টুডেন্টদের ফ্রেজ ব্যবহার করা। কিন্তু যার যার খুব বেশি প্রবলেম থাকবে যে না আমি ফ্রেজ করতে পারছি না, সে অবশ্যই সেন্টেন্স করবে। তবে ফ্রেজ করা এখন থেকে শিখে গেলে খুব সহজেই তুমি হেডলাইন করতে পারবে, যেটা তোমার পরবর্তীতে খুবই প্রয়োজন।
তো ফ্রেজ কিভাবে করতে হয়, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন বা নাউন ফ্রেজ। তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেখানে কি করতে পারো, নাউন বা নাউন ফ্রেজ করতে পারো। যেমন এখানে আসছে কি, এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, আমরা উদাহরণগুলি যদি দেখি, এনলাইটনিং দ্য ইন্ডিভিজুয়াল, ব্রডনিং আওয়ার আউটলুক, ennobling our mind, refining our sensibility, learning about society's culture। এগুলি প্রত্যেকটা ফ্রেজই আমি বই থেকে নিয়েছি, বিভিন্ন চ্যাপ্টার। যেমন এখানে আছে এনলাইটিং দ্য ইন্ডিভিজুয়াল, এই বিষয়টা আমাদের নেলসন ম্যান্ডেলা থেকে এসেছে। যে নেলসন ম্যান্ডেলা কি করেছিলেন, সে হচ্ছে প্রত্যেকটা মানুষকে এনলাইটেন করেছিলেন, ভিতর থেকে তাদেরকে উজ্জীবিত করেছিলেন, তাদেরকে আলোকিত করেছিলেন। ইননোবলিং আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডগুলিকে নোবলিং করেছেন, মহৎ করেছেন। রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি, আমাদের সেন্সগুলিকে রিফাইন করেছেন। লার্নিং অ্যাবাউট সোসাইটি, এটা আরেকটা চ্যাপ্টার থেকে, যেখানে হচ্ছে সোসাইটিস কালচার সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এবং সেখান থেকে এটা নেওয়া হয়েছে যে লার্নিং অ্যাবাউট এ সোসাইটিস কালচার। তুমি এইভাবে করতে পারো যে ভার্ব যদি থাকে আমি সেটার সাথে আইএনজি যুক্ত করে, নাউন বা নাউন ফ্রেজ তার সাথে যুক্ত করে আমি সেটাকে ফ্রেজ বানাতে পারি। পুরো সেন্টেন্স, পুরো অংশটাকে আমি ফ্রেজ বানিয়ে দিলাম। এরপরের যে অংশটা যেভাবে আমি বানাতে পারি সেটা হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, নাউন বা নাউন ফ্রেজ। যেমন বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক, এটা আমাদের একটা চ্যাপ্টারে আছে, কালচার চ্যাপ্টারে, মেবি ফোক মিউজিকের চ্যাপ্টারে, যে আমরা কিভাবে এই মিউজিকটাকে আমরা বাড়াতে পারি, এটার ব্যবহার বাড়াতে পারি, পপুলারিটি বাড়াতে পারি, সেখানে এই জিনিসটা আছে। তারপরে আছে বাই ট্রাভেলিং বাই দ্য ব্রিটিশ, তারপর আছে বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক, বাই ইউজিং টুলস অ্যান্ড অবজেক্টস। এইভাবে করে তুমি তোমার এই জিনিসটা কোথায় ব্যবহার করবে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে তুমি ফ্রেজ করতে যদি চাও, তাহলে তুমি কিভাবে করবে, সেই জিনিসটা প্রশ্ন আসতেই পারে। এই জিনিসটা আমি কোথায় করব, যখন তোমাকে দেখাবে যে, যখন তোমার প্রশ্ন আসবে তুমি কিভাবে এটা দ্বারা করবে। এমন যদি কোশ্চেন হয় যে বের করো যে মিউজিক কিংবা পপ ব্যান্ড কিভাবে ব্যবহার বৃদ্ধি করতে পারো, কিংবা মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে পারো, অথবা কিভাবে ব্রিটিশরা এত বড় উন্নতির শিখরে গিয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে ব্রিটিশ বাই ট্রাভেলিং বাই দ্য ব্রিটিশদের ট্রাভেলিং এর মাধ্যমে তারা এত উন্নতির শিখরে পৌঁছেছে, এই সমস্ত ক্ষেত্রে তুমি এই অংশটায় এভাবে করে ফ্রেজ করতে পারো। আচ্ছা, এই অংশটা আমি দিয়েছি একটা কারণে, যারা ভাবছো যে না আমি সেন্টেন্সটাই ইউজ করব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এখানে ব্রেভিটি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা। তুমি সংক্ষিপ্ত আকারে যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে তোমার উইট, সেটা তোমার মানে বুদ্ধিমত্তার, উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিবে। আমরা চেষ্টা করব যতটুকু সংক্ষেপ করা যায়, তুমি খুব ছোট কথায় অনেক বড় কিছু প্রকাশ করতে পারো, খুব অল্প ব্যবহারে খুব ভালো কিছু প্রকাশ করতে পারো। তাই আমাদের চেষ্টা থাকবে যে যতটুকু সংক্ষিপ্ত আকারে এই কি বলে ফ্লো চার্টের মধ্যে প্রকাশ করা যায়, ততটুকু ভাবে আমরা প্রকাশ করব। ওকে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা চাইলেই প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের ইনশাল্লাহ অ্যান্সার দিব। এরপরেরটায় চলে যাই। যেটাতে ছিলাম যে ফর দিয়ে করা যায় ফ্রেজ, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফর হ্যাভিং এ গ্লোরিয়াস পাস্ট, ফর ডিসচার্জিং ট্যানারি ওয়েস্টস, এটা আছে আমাদের
ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এই চ্যাপ্টারটা থেকে এই লাইনটা আমি নিয়েছি। ফর ডিসচার্জিং মেডিকেল ওয়েস্ট, তারপর হচ্ছে নদীর থেকে এই ফ্রেজগুলি নেওয়া হয়েছে ওয়াটার ওয়াটারের চ্যাপ্টারের মধ্যে। ওইখানের মধ্যে আছে যে ফর ফর হ্যাভিং এ গ্লোরিয়াস পাস্ট, বুড়িগঙ্গা নদীর কথা যখন বলা হচ্ছে সেক্ষেত্রে তুমি এভাবে করতে পারো চাইলে। ফর ডিসচার্জিং মানে কোনো কারণ যখন বর্ণনা করা হবে যে তুমি কি কারণে এটা অধপতন হচ্ছে, কি কারণে মুবিন এটা দেয়া হবে। তোমরা যেটা বলেছো যে স্যার ক্লাসটা সরকারি কলেজের পেজে শেয়ার দিলে ভালো হবে, হ্যাঁ ক্লাসটা এখনই শেয়ার দেওয়া হবে। লক্ষ্মীপুর সরকারি কলেজ ইজ ওয়াচিং, এখনই এটাকে শেয়ার দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এবং যে এটাকে পাবে না এটা পরবর্তীতে ইউটিউব লিঙ্কে দেওয়া হবে এবং আমাদের ওয়েবসাইটেও থাকবে, লক্ষ্মীপুর সরকারি কলেজের ফেসবুক পেজেও থাকবে এবং অনলাইন ক্লাসের পেজেও থাকবে। যে যখন যেভাবে সময় পাবে এটা করে নিবে। আমাদের দরকার এই মুহূর্তে এরকম একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষ আমরা যেমন প্রাণী আমাদেরকে মানিয়ে নিতে হবে। যতটুকু আমরা মানিয়ে নিতে পারবো আমরা ততটুকুই নিজেদেরকে এই সময়ের মধ্যে থেকে ভালো কিছু বের করে আনতে পারবো। যেমন একটা ছোট্ট কাহিনী বলি, কথা বলি, যেটা বলা উচিত না তারপরও আমি বলি। সেটা হচ্ছে যে ডাইনোসররা একসময় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ডাইনোসরের প্রজাতির যে আরশোলা সেটা কিন্তু এখনো জীবিত আছে। একটাই কারণ, আরশোলা মানিয়ে নিয়েছে পরিবেশের সাথে। আমাদেরকেও মানিয়ে নিয়ে এভাবে ক্লাস করে হলেও আমাদেরকে ক্লাস করে যেতে হবে। লাইভে যুক্ত না হতে পারলেও পরবর্তী সময়ে যাতে আমরা ক্লাসটা করে নিতে পারি সেই মানসিকতা দিয়ে আমরা ক্লাসটা করব। ওকে, চলে আসি। ফর ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন বা নাউন ফ্রেজ, এভাবে করেও তুমি ফ্রেজটা তৈরি করতে পারো। আমি বলছি না তুমি অ্যান্সার সেন্টেন্স ব্যবহার করবে না, অ্যান্সারে তুমি সেন্টেন্স ব্যবহার করো, কোনো সমস্যা নেই, কিন্তু সেন্টেন্স ব্যবহার করতে গিয়ে সেটা কোনোভাবেই যেন প্যারা হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তুমি সেন্টেন্স ব্যবহার করলে দেখা গেল ওইটার মধ্যে 3-4টা ইনফরমেশন চলে আসছে, সেই ক্ষেত্রে তোমার মার্কস ডিক্রিজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার মতে চেষ্টা করবে যে ফ্রেজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যেমন এখানে আছে ফর হ্যাভিং এ গ্লোরিয়াস পাস্ট, ফর ডিসচার্জিং ট্যানারি, ফর ডিসচার্জিং মেডিকেল ওয়েস্ট, ফর ডিসচার্জিং হসপিটাল ওয়েস্ট, ফর ডিসচার্জিং হাউসহোল্ড ওয়েস্ট, ফর এনক্রোচিং দ্য রিভার, এনক্রোচিং অফ দ্য রিভার। তুমি যেভাবে করে উপরের আমি উপরের প্রথম স্লাইডে যেটা দেখালাম যে তুমি V1 প্লাস আইএনজি করতে পারো, বাই প্লাস V1 প্লাস আইএনজি করে নাউন বা নাউন ফ্রেজ যোগ করতে পারো, অথবা হচ্ছে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি বা নাউন বা নাউন ফ্রেজ দিয়ে তুমি এটাকে করতে পারো। এরপরে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস নাউন বা নাউন ফ্রেজ, যেখানে হচ্ছে টু বলতে টু দিয়ে মানে কোনো কিছু করতে, কোনো কিছু যেতে, যেটা আমরা জানি যে টু প্লাস ভার্ব থাকলে হচ্ছে ইনফিনিটিভ হয়ে যায়, কোনো কিছু করতে, খেতে, যেতে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে তুমি এই টু প্লাসটা ব্যবহার করতে পারো। যে টু টেম ওয়াইল্ড অ্যানিমালস, তোমরা লাস্ট ক্লাসে ইংলিশের গিয়াস স্যার যেটা করিয়েছিলেন গাজী পীর, সেখান থেকে হচ্ছে এই লাইনগুলি নেয়া। কোশ্চেনটা এমন আসছিল যে তিনি কি কি করেছেন, মানুষের জনগণের জন্য গাজী পীর কি কি করেছেন। যেমন টু টেম ওয়াইল্ড অ্যানিমেলস, অ্যানিমেলসদেরকে সংযত করেছেন, অ্যানিমেলসদেরকে মানিয়ে নিয়েছেন, অ্যানিমেলসদেরকে একটা বশে নিয়ে এসেছেন। তারপর হচ্ছে টু রাইড অন এ টাইগার, এবং টাইগারের উপরে সে কি করেছিলেন, চড়েছিলেন। টু ডিফিট এ ক্রোকোডাইল, ক্রোকোডাইলকে হারাতে। টু প্রোটেক্ট ফ্রম ওয়াইল্ড অ্যানিমালস, এবং যে জনগণরা ছিল তাদেরকে বাঁচাতে তিনি চেষ্টা করেছেন। টু হোল্ড এ স্নেক ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে কি ছিল, ওই সাপটা ছিল। টু হেল্প পিপল কাল্টিভেট দ্য ল্যান্ড, এবং তিনি জনগণকে সাহায্য করেছিলেন ওই জমিটাকে চাষাবাদ করতে। এই হচ্ছে খুব ইজি কয়েকটা উপায়। প্রথমে হচ্ছে V1 প্লাস আইএনজি, তারপর হচ্ছে বাই প্লাস V1 প্লাস আইএনজি, তারপর হচ্ছে ফর প্লাস V1 প্লাস আইএনজি, তারপর হচ্ছে টু প্লাস V1 প্লাস আইএনজি। এরপরে যে অংশটা সেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করে, যেমন লস অফ পপুলারিটি অফ এন্টারটেইনমেন্ট, সোর্স অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়াম অফ ডিস্টেন্স এডুকেশন,
ইনস্ট্রুমেন্ট অফ ইনফরমেশন, এটা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সরি, ওই চ্যাপ্টারটার মধ্যে এই লাইনগুলি নেওয়া হয়েছে যে কি কিভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের আজকের দিনে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে। তারপর সোর্স অফ এন্টারটেইনমেন্ট হচ্ছে মিডিয়াম অফ ডিস্টেন্স এডুকেশন, যেভাবে তোমরা আজকের দিনে এডুকেশনটা নিচ্ছ দূরবর্তী এডুকেশনের ক্ষেত্রে। ইনস্ট্রুমেন্ট ইনফরমেশন, ইনস্ট্রুমেন্টের যে ইনফরমেশনটা সেটা দিচ্ছে। যারাই সালাম দিচ্ছ প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম এবং আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। চলে আসছি এর পরের যে বিষয়টা, নাউন বা নাউন ফ্রেজ আকারে ব্যবহার করা যায়। অনেস্টি, ইন্টিগ্রিটি, কারেজ, রেসপন্সিবিলিটি, শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজও অনেক সময় চাওয়া হয়। যে যেমন নেলসন ম্যান্ডেলার ভিতরে কি কি আছে, কি কি বিষয়গুলি ছিল, এই বিষয়গুলি আসলেই দেখা যাবে যে অনেস্টি চলে আসছে, ইন্টিগ্রিটি চলে আসছে, কারেজ চলে আসছে, রেসপন্সিবিলিটি চলে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু পুরো বাক্যের দরকার নেই, তুমি জাস্ট এই নাউন বা নাউন ফ্রেজগুলি ব্যবহার করেই তুমি শেষ করে দিতে পারছো এক একটা বক্স। হ্যাঁ, এখন কথা আসতে পারে, স্যার একটা ওয়ার্ড লিখলেই কি মার্কস আসবে? হ্যাঁ, একটা ওয়ার্ড লিখলেই মার্কস আসবে যদি সেখানে সেটা চাওয়া হয়। সেখানে বেশি লিখলে মার্কস কমে যাবে। চলে আসি এর পরেরটায়, ভার্ব প্লাস আদার্স। অনেক সময় দেখা যায় যে শুধু ভার্ব দিয়ে প্রথমে তারপরে অ্যান্সার করতে হয়। এটা ডিপেন্ড করে, টোটালি ডিপেন্ড করে তোমার ওই যে প্রথম বক্সটা যেভাবে লেখা থাকবে সেটার উপরে। তুমি প্রথম বক্সের উপরে ডিপেন্ড করে তুমি তোমার পরবর্তী জিনিসগুলিকে সাজাতে পারো। যে যদি এমন থাকে যে সে জন্ম নিয়েছিল 1929 সালে, তারপরে কি করেছে, এই এটা হচ্ছে আমাদের ভ্যালেন্টিনা টেরাস্কোভার, আমি যদি ভুল না করি, নো সরি, ভ্যালেন্টিনা টেরাস্কোভা না, এটা আমাদের অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি নিয়ে একটা লেখা ছিল, ওইখান থেকে নেওয়া হয়েছে যে তার জন্ম কত সালে হয়েছে। অ্যানা ফ্রাঙ্ককে তোমরা চেনা কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন কি বলবো এক কিশোরী যে ডায়েরি লিখছিল, তার সেই ডায়েরিটা পরবর্তীতে প্রকাশ পায় এবং সে ইহুদি ছিল, তাকে হচ্ছে হত্যা করা হয়েছে। তো সেখানে যদি শুরু করা হয় প্রথম বক্সটা দিয়ে যে বর্ন ইন 1929, তার জীবনের হিস্টোরিটা যদি চাওয়া হয়, জীবন হিস্ট্রি যদি চাওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এভাবে করে সাজাতে পারো যে সে জন্ম নিয়েছিল 1929 সালে, তার ডায়েরি পেয়েছে, তাকে ডায়েরি দেওয়া হচ্ছিল 1942 সালে, স্পেন্ট ফ্রম 1942, এবং এত থেকে এত সাল পর্যন্ত সে হচ্ছে লুকিয়েছিল, ডায়েরি লিখেছিল, তারপর হচ্ছে এত সালে মারা গেছে, এত সালে ডায়েরিটা পাবলিশ হয়েছে। এভাবে করে সাজাতে হবে। লাস্ট ওয়ানটা হচ্ছে যে আমরা বলছিলাম যে কিভাবে লিখব, 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই অর্ডারটা মেনটেন করতে হবে। প্রথম যে ইনফরমেশনটা থাকবে তারপরের যে ইনফরমেশনগুলি সেটা একটা নির্দিষ্ট অর্ডারে হবে। কেন এটা নির্দিষ্ট অর্ডারে হবে? কারণ হচ্ছে একটা ইনফরমেশন পাস হতে হবে, ইনফরমেশন ফ্লো করতে হবে। ফ্লো চার্টটাতে ইনফরমেশনগুলো প্রথম ইনফরমেশনের থেকে দ্বিতীয় ইনফরমেশন, দ্বিতীয়টার পরে তৃতীয় ইনফরমেশন, তৃতীয়র পরে চতুর্থ, এভাবে করে যেতে হবে। এখন চতুর্থ ইনফরমেশনকে তুমি আগে লিখলে, তারপর দ্বিতীয় ইনফরমেশনকে শেষে লিখলে, ব্যাপারটা একটা জগা খিচুড়ির মতো হয়ে গেল। এবং এটা পরীক্ষক যদি চান যে না আমি একে মার্কস দেব না, তাহলে সে এটা করতে পারেন। আর সে যদি চান যে না আমি একে মার্কস দিব, তাহলে সে দিতে পারেন। তুমি কেন এই কনফিউশনের মধ্যে থাকবে? একটা অর্ডার যদি মেনটেন করে যাও, খুব সহজেই মার্কস চলে আসবে। ওকে, এর পরেরটা যেটা হচ্ছে রাইটিং পয়েন্টস প্রিসাইসলি। তুমি যেই পয়েন্টগুলি লিখবে সেগুলি প্রিসাইজ আকারে লিখবে। অ্যাভয়েডিং আর্টিকেল, চেষ্টা করবে যে আর্টিকেলগুলিকে অ্যাভয়েড করা যায় যেন, এবং অ্যাডভার্বকেও অ্যাভয়েড করা যায় যেন, এটা চেষ্টা করবে। এরপরে হচ্ছে অ্যাভয়েড পাংচুয়েশন অ্যাট লাস্ট অফ ইচ পয়েন্ট। এখানে দেখো প্রত্যেক যেই পাংচুয়েশন বলতে আমি বুঝিয়েছি যে তুমি যদি ফুল স্টপ দাও সেটা দিও না। বক্সের ভিতরে তুমি যে ইনফরমেশন দিচ্ছ এটা পুরোপুরি একটা হেডলাইন,
সেন্টেন্স আকারে লিখো আর ফ্রেজ আকারে লিখো, সেটা শেষে তুমি ফুল স্টপ দিতে পারো না। অ্যাভয়েড দ্য পাংচুয়েশন মার্ক অ্যাট লাস্ট অফ ইচ পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের শেষে যে পাংচুয়েশন মার্ক বলতে আমি ফুল স্টপ বুঝাচ্ছি, সেই ফুল স্টপটা দিবে না। সাজ্জাদ, আসলে আমরা চাচ্ছি যেন ক্লাসটা তোমাদের জন্যই হয়। তুমি গুড মর্নিং বলেছো, আমি আসসালামু আলাইকুম প্রথমেই বলে দিয়েছি। এখন তুমি যদি বারবার এটা করো, অন্য কেউ কোশ্চেন করতে আগ্রহী হবে না, এবং আরেকজনের জন্য তুমি এই খারাপ নিউজটা দিও না। তুমি চেষ্টা করো যে এটা থেকে কিছু যেন নিতে পারো এই ক্লাস থেকে। ওকে, চলে আসি এর পরেরটায়। এখন আমরা চলে আসি একটা এক্সাম্পলে, যে এক্সাম্পল দিয়ে আমরা এই পুরো ফ্লো চার্টটাকে একবারে শিখে নিতে চেষ্টা করব, একবারে শিখে নিব। প্রথমেই যে বিষয়টা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট। এই টেক্সটটা কি দেখা যাচ্ছে কিনা সবাই একটু বলবে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কজেস ফর ইনক্রিজ, এখানে ইনক্রিজিং হবে the causes for increasing the vulnerability of world's largest mangrove forest। পৃথিবীর যে সবচেয়ে বড় যে ম্যানগ্রোভ ফরেস্টটা আছে সেটার যে ভালনারেবিলিটি হচ্ছে, যে সেটা যে ভঙ্গুরতা হচ্ছে, সেটা যে থ্রেটেন হচ্ছে, এই বিষয়টার পয়েন্টগুলি আমাকে বের করতে হবে। এবং প্রথম এক নাম্বারটা করে দেওয়া আছে। এক নাম্বারটা বলতে এই বক্সটা বোঝানো হচ্ছে ইনক্রিজ অফ কোস্টলাইন রিট্রিট। কোস্টলাইনটা মানে যে উপকূলটা আছে, উপকূলটা রিট্রিট করছে, পিছনের দিকে চলে যাচ্ছে, মানে ভূমি থেকে আরো উপরের দিকে চলে আসছে। মানে উপকূল থেকে সমুদ্রের যে দাগটা ছিল, সেই সমুদ্রের দাগটা আরো পিছাচ্ছে, মানে সমুদ্র ভূমির উপরে চলে আসছে। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে প্রথম লাইনটা। তাহলে আর কি কি বিষয় আছে যেটা দিয়ে এটাকে ভালনারেবল করে তুলছে, ভঙ্গুর করে তুলছে, আমরা সেটাই বের করব। আশা করি যে তোমরা এখান থেকে পড়তে পারছো এবং বুঝতে পারছো যে আচ্ছা কোনটা হতে পারে। তোমরা যদি চাও কমেন্ট করতে পারো যে আচ্ছা স্যার এটা হয়েছে, এটা হয়নি। প্রশ্নটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। চলে আসি প্রথম লাইনটার পরে, যে ইনক্রিজ অফ কোস্টলাইন রিট্রিট। কোস্টলাইনের রিট্রিটটা হয়ে যাচ্ছে, কোস্টলাইনটার পিছনের দিকে চলে যাচ্ছে আরো। সমুদ্র তটরেখাটা কিংবা সমুদ্রের যে উপকূলীয় রেখা সেটা কি আরো উপরের দিকে উঠছে, ভূমির দিকে চলে যাচ্ছে, সমুদ্র বেশি বেশি করে গ্রহণ করছে। তারপরে যে অংশটা হতে পারে সেটা হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ স্টোর্ম সার্জেস। ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। কি কি বাড়ছে? স্টোর্মের যে ভয়াবহতা, স্টোর্ম সার্চ করছে, স্টোর্ম ভেঙে চুরে ধ্বংস করে দিচ্ছে, এই জিনিসটা বাড়ছে। এবং এই কারণে সুন্দরবনের ভালনারেবিলিটি, ভঙ্গুরতাও হচ্ছে, এবং এটা আরো বেশি থ্রেটেন্ড হচ্ছে, হুমকির মুখে পড়ছে। আরেকটা জিনিস হচ্ছে রাইজেস ইন সি লেভেল। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের উচ্চতা বাড়ছে, এবং এই কারণে সুন্দরবনটা আরো বেশি বেশি সমুদ্রের নিচে চলে যাচ্ছে। যখনই সি লেভেলটা বাড়ছে তখনই হচ্ছে এই সুন্দরবনের কিছু অংশ ভিতরে চলে যাচ্ছে পানির নিচে। তারপরে আরেকটা হচ্ছে যখনই পানি বাড়ছে ইনক্রিজড স্যালিনিটি, স্যালিনিটিও লবণাক্ততাও তখন বাড়ছে। এই তিনটা পয়েন্ট আমি এখান থেকে দেখালাম। বাকিগুলো আমি স্লাইডগুলিতে আমি আলোচনা করব। তার মধ্যে তোমরা কিছু সময় পাচ্ছ স্লাইডে যাওয়ার আগে একটু চিন্তা করো আর কি কি থাকতে পারে। যদিও কেউ কেউ বলতে পারো স্যার আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস, এটা আমি দিতে পারবো কিনা, এটা যদিও কেউ কেউ প্রশ্ন করতে পারো। আমার উত্তর হবে না, তোমার এটা না দেওয়াটাই উত্তর, মানে উত্তম। কারণ হচ্ছে এখানে আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস বলতে কি বোঝাচ্ছে, হচ্ছে না।
আরও অনেকগুলি কারণ আছে নিচে, যেগুলি আমরা প্রত্যেকটা একটা একটা করে স্লাইডে যাব। তাহলে কেন আমি এই আদার এক্সট্রিম ইভেন্টস দিয়ে আমার অ্যান্সার দিতে যাব, রিস্কে ফেলতে যাব আমার 10 মার্ককে? চলে আসি এর পরের যে স্লাইডটা, সেটাতে আমার যে বক্সটা ছিল, এটা হচ্ছে ইনক্রিজ অফ কোস্টলাইন রিট্রিট, এটা প্রশ্নে দেয়াই ছিল। তারপরে যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ স্টোর্ম সার্জেস। স্টোর্মের যে ঝড়ের যে ভয়াবহতা কিংবা যে তীব্রতা, সেটা কি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এবং এই কারণে সুন্দরবন আমাদের লার্জেস্ট ম্যানগ্রোভ একটা ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, সরি একটা থ্রেটের মধ্যে আছে, এবং এটা ভালনারেবল হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে। এই যে ইনক্রিজ অফ কোস্ট লাইন, যদি আমরা এই চিত্রটা দেখি, দেখো 1990 সালে যেমনটা ছিল, আস্তে আস্তে পানি বৃদ্ধি পাচ্ছে এবং 2019 সাল পর্যন্ত সেটা বৃদ্ধি পেতেই আছে, এবং কিছু কিছু দ্বীপ এই কয়েক বছরের মধ্যে পানিতে মিশে যাচ্ছে। 1990 সালে যেমন ছিল, কিছু কিছু দ্বীপ পানিতে মিশে যাচ্ছে। স্টোর্ম সার্জেস, লাস্ট যে স্টোর্মটা হয়েছিল সেই স্টোর্মটার মধ্যে ঠিক এভাবে করেই লাস্ট যে আমপান আঘাত হানলো, সেটার বড় মানে আমাদেরকে রক্ষার করেছেন আল্লাহ, এবং মাধ্যম ছিল সেখানে সুন্দরবন। সেটার উপর দিয়ে যে গিয়েছে সুন্দরবনে, ঠিক এভাবে করেই বিভিন্ন গাছপালাকে উপড়ে ফেলেছে। রাইজিং সি লেভেলস, সি লেভেলটা রাইজ করছে, এটা আমরা বের করেছিলাম। এবং সি লেভেলটা রাইজ করার মানেই হচ্ছে স্যালিনিটি বৃদ্ধি পাওয়া, এবং সেটা ওই প্যাসেজটার মধ্যেই আছে। তোমরা কিভাবে লিখবে এই জিনিসটা একটু দেখে নাও। আমার প্রত্যেকটা পেজে কিন্তু দুইটা বক্স করে আছে, তুমি দুইটা বক্স করে পেজে দিতে যেও না। যদি তোমার পরের পেজে যেতেই হয়, কোনো চারটা দেওয়া বক্স দেওয়ার পরে আর ওই পেজে জায়গা নেই, পরের বক্সে যেতেই হয়, ঠিক এমনভাবে উপরে একটা অ্যারো দিয়ে পরবর্তী বক্সটা তুমি লিখে দিলে। এবং আমি বলছি না প্রত্যেকটা বক্স একেবারে সমান সমান হতে হবে, নো নিড, কোনো দরকারই নাই। শুধু দরকার হচ্ছে বক্স হওয়া, সেটা চতুর্ভুজ হোক আর আয়তক্ষেত্র হোক আর হচ্ছে রম্বসী হোক, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু দেখতে যাতে সুন্দর হয় এভাবে করে লিখো, কারণ আমরা সবাই সুন্দরের পূজারী। চলে আসি এখানে, তো রাইজিং সি লেভেল, সি লেভেল রাইজ করবে, বৃদ্ধি পাবে, এবং সেই ক্ষেত্রে ইনক্রিজ স্যালিনিটি, এবং স্যালিনিটিও হচ্ছে কি বৃদ্ধি পাবে, লবণাক্ততাও বৃদ্ধি পাবে। ঠিক এমনভাবে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, যে ছবিটা, ঠিক এমনভাবে 2070 সালের ভিতরে সুন্দরবনটা বিলুপ্ত হয়ে যাবে। 2050, 2000, এভাবে 2015 সালে এভাবে থাকতে পারে, তারপরে 30, এইভাবে করে আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাবে, যদি সি লেভেলটা, সমুদ্রের যে উচ্চতা এভাবে করে বৃদ্ধি পেতে থাকে, যেমনটা গ্লোবাল ওয়ার্মিংয়ে আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে। 2070 সাল পর্যন্ত যদি এটা 2 সেন্টিমিটারও বৃদ্ধি পায়, তাহলে সুন্দরবনটাকে আমরা হারিয়ে ফেলব। এবং লবণাক্ততার কারণে চাষযোগ্য কোনো জমিও থাকবে না, কোনো গাছ থাকবে না। ঠিক এমনইভাবে এই লবণাক্ত জমির দিকে এই বৃদ্ধ তাকিয়ে সেটাই দেখছেন, যে সমুদ্র কতটুকু গ্রাস করলে এই লবণাক্ততার কারণে জমিটা হারিয়ে গিয়েছে। রাইজ অফ গ্লোবাল টেম্পারেচার, এটাও আছে এই
পয়েন্টটাও আছে, যদিও এই পয়েন্টটা উপরে থাকা উচিত। সি লেভেল তখনই রাইজ করে যখন হচ্ছে গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি পায়, কিন্তু আমাদের এই গ্লোবাল টেম্পারেচারের কথা আমাদের কম্প্রিহেনশনের ভিতরে নিচের দিকে আছে। তাই ইনফরমেশন যখন ফ্লো করবে সেই প্যাসেজ অনুযায়ী ফ্লো করবে, প্যাসেজ ধরে ধরে ফ্লো করবে। প্যাসেজে যেই অংশে এই রাইজ অফ গ্লোবাল টেম্পারেচার আছে সেই অংশটায় গিয়ে আমি এই মানে ওই পয়েন্টটা আমি আগে দিব, যেটা আগে থাকবে, ওই পয়েন্টটা আমি পরে দিব, যেটা পরে থাকবে। ইনফরমেশনটা আমি পরে দিব। যেমন এখানে রাইজ অফ গ্লোবাল টেম্পারেচারটা পরে আছে, তাই আমি সেটাকে এখানে পরে নিয়ে এসেছি। লাস্ট যে বক্সটা সেটা হচ্ছে যে ইনক্রিজ টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোন, সামুদ্রিক যে ঢেউ সেটার বৃদ্ধি পাচ্ছে এবং সাইক্লোনস এটারও বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আমাদের আমাদের এই কারণে আমাদের এই সুন্দরবনটা ভালনারেবল হচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে। আমাদেরকে এই 6টা বিষয়, এই 6টা পয়েন্ট যদি আমি তুলে ধরতে পারি তাহলে আমার মার্কসটা চলে আসবে। এই 5টা পয়েন্ট, সরি, একটা পয়েন্ট তো করেই দেয়া থাকে। তুমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে খুব ইজিলি এই 5টা পয়েন্ট বের করা গিয়েছে। আমরা চাইলে এর থেকে আরও 2টা পয়েন্ট বেশি বের করতে পারি, এটা যার যার ইচ্ছা। কিন্তু কথা হচ্ছে সেই পয়েন্টগুলি যাতে লেখা সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, এবং হচ্ছে সেন্টেন্স যদি আকারে লিখো, একটা সেন্টেন্সের ভিতরেই 3-4টা ইনফরমেশন চলে আসবে। সেটা না করে তুমি ফ্রেজ আকারে তখন সেটাকে লিখে দাও, ছোট হয়ে আসবে। এবং খেয়াল করলে দেখতে পারবে প্রত্যেকটা ভার্ব শুরু হয়ে, প্রত্যেকটা ফ্রেজগুলি শুরু হচ্ছে ভার্ব দিয়ে, যেখানে হচ্ছে ফ্রেজে ভার্ব থাকা উচিত না, এখানে ভার্ব আকারে আর ব্যবহৃত হচ্ছে না, সেটা নাউন হয়ে যাচ্ছে। বৃদ্ধি, ইনক্রিজ এখানে বৃদ্ধি পাওয়া না, বৃদ্ধি হয়ে যাচ্ছে। রাইজ হচ্ছে উঠানা, বৃদ্ধি মানে উঠানা, উঠতে পারা না, উঠা হয়ে যাচ্ছে। ঠিক তেমনইভাবে আমাদের প্রথম যে শব্দটা ছিল ইনক্রিজ, সেটা থেকে প্রথম যে বক্সটা ছিল ইনক্রিজ, সেটা থেকে আমি আমার আইডিয়া নিয়েছি এবং আইডিয়া নিয়ে প্রত্যেকটা বক্স আলাদা আলাদাভাবে ভার্ব দিয়ে আমি শুরু করেছি। এখন তুমি নাম্বার 1টা বক্সটা দেখে তোমার সেন্টেন্স কিংবা তোমার ইনফরমেশন কিভাবে লিখবে সেই জিনিসটা তুমি নিজে ঠিক করবে। ওকে, এখন তোমরা যদি কোনো কোশ্চেন করতে চাও কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা চলে আসবো এর পরের যে বিষয়টা সেটা দেখতে, সেটা হচ্ছে যে ইনক্রিজ রাইজ অফ গ্লোবাল টেম্পারেচার। যদি টেম্পারেচার বৃদ্ধি হয় ঠিক এমনইভাবে পুরো সুন্দরবনটা ধ্বংস হয়ে যাবে, কোনো গাছ থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তারপরেই যেটা থাকবে সেটা হচ্ছে যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটা বৃদ্ধি পেতে থাকবে। যেমনটা আমরা আমপানে দেখেছি, অনেক দ্বীপ পানিতে ডুবে গিয়েছিল এবং কয়েক মাস পর্যন্ত, মানে কয়েক দিন পর্যন্ত, কয়েক সপ্তাহ পর্যন্ত সেখানে পানিটা স্টে করেছিল। এই ক্ষেত্র সেম হয়। এবং সুন্দরবনে যদি এভাবেই জোয়ার ভাটার কারণে সুন্দরবনে পানির কারণে ওই গাছগুলি বাঁচতে পারে, কিন্তু সবসময় যদি পানিটা থাকে, ভাটা যদি একেবারেই না হয়, শ্বাসমূল দিয়ে যদি সেই গাছগুলি শ্বাস নিতে না পারে, গাছগুলি হারিয়ে যাবে, আমরা আমাদের সুন্দরবন হারিয়ে ফেলবো। এবং এই কথাটাই ওই প্যাসেজের মধ্যে লেখা আছে। লাস্ট ওয়ানটা সাইক্লোন, এবং সাইক্লোনের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে আমাদের সুন্দরবন, সেই জিনিসটাই ওই প্যাসেজের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। আমরা লাস্ট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আর একটা প্যাসেজ দেখে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, নেলসন ম্যান্ডেলা। এই একটা প্যাসেজ তোমাদের বাড়ির কাছ থাকবে, যে যে করতে চাও কোনো সমস্যা নেই। আমি এখানে তোমাকে মার্কস দেখতে চাচ্ছি না, কিংবা দেখতে পারবোও না কোনোভাবে যে তুমি কি করছো কি করছো না, কিন্তু তুমি তোমার নিজের কাছে নিজে দায়বদ্ধ থাকবে। নিজেকে নিজে ফাঁকি দিলে সেটারও রেজাল্ট পাবে, ফাঁকি না দিলেও রেজাল্ট পাবে। কারণ আমি বারবার বলি, আমার প্রথম 2টা ক্লাসেও বলেছিলাম, ক্লাস যখন শুরু হয়ে যাবে, এই মহামারী যখন কিছুটা হলেও স্তিমিত হবে, কলেজ যখন খুলে যাবে,
তখন কিন্তু তোমাদের উপরে বাড়তি একটা চাপ চলে আসবে, সবার উপরে, শিক্ষক বলো, যে কোনো পেশাজীবী বলো, শ্রমিক বলো, সবার উপরে একটা চাপ চলে আসবে বেশি বেশি কাজগুলি করে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। সেই চাপের থেকে বাঁচতে হলে এখনই সময়, যেই পড়াটা আমি দিচ্ছি এটাকে কমপ্লিট করে দাও। যেমন এখানে লেখা আছে যে রিড দ্য অ্যাবাভ টেক্সট, কিংবা রিড দ্য ফলোয়িং টেক্সট হবে, অ্যাবাভ হবে না, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার যে অ্যাচিভমেন্ট আছে কিংবা অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে বের করো। এখানে অনেকগুলি আছে, অনেকগুলি আছে, অ্যাক্টিভিটিসও অনেকগুলি আছে, অ্যাচিভমেন্টসও আছে। তুমি চাইলে 3টা অ্যাক্টিভিটিস দিয়ে 2টা অ্যাচিভমেন্ট দিতে পারো, অথবা তুমি 4টা অ্যাক্টিভিটিস দিয়ে একটা অ্যাচিভমেন্ট দিতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু অ্যান্সারটা প্রিসাইজ হতে হবে, যেমনটা এখানে লিখেছেন। আচ্ছা, সাইমা আক্তার নূপুর একটা প্রশ্ন করেছো, স্যার প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি পরের বক্সের সেন্টেন্সও পাস্ট টেন্সে হবে? সাইমা, যদি পাস্ট টেন্সে অ্যান্সার প্রথম বক্সটা করা থাকে, সেটা পাস্ট টেন্স আকারে করা থাকে না, পাস্ট পার্টিসিপল আকারে করা থাকে। যদি ভার্বটা দেয়া থাকে প্রথম সেন্টেন্স, প্রথম বক্সের যে ভার্বটা আছে সেই ভার্বটা V3 তে করা আছে, ওইটা পাস্ট টেন্সে না। যেমন এই প্যাসেজটার মধ্যে, এই বক্সটার মধ্যে যেমন আছে যে গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস, গাইডেড করেছিল, এটা পাস্ট টেন্সে না, এটা হচ্ছে আমার V3 তে করা আছে। কারণ এটা কি একটা সেন্টেন্স না, এটা হচ্ছে একটা ফ্রেজের মধ্যে আমার ভার্ব থাকে না, সেটাতে কি নিয়ে আসতে, কি চলে আসে, সেগুলি হচ্ছে হয় তোমার নাউন চলে আসবে, না হলে অ্যাডজেক্টিভ চলে আসবে, ভার্ব সেখানে থাকে না। আশা করি উত্তর পেয়ে গিয়েছো। যদি এইটাই থাকে যে গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপারথেডের বর্ণবাদীর যে শ্যাকেলস, শৃঙ্খল আছে, সেখান থেকে সে কি করেছিল, মুক্ত করেছিল, এবং সাউথ আফ্রিকাকে সেই পথ দেখিয়েছিল বর্ণবাদ থেকে কিভাবে মুক্ত হতে হয়। আজকের দিনে বর্ণবাদ নিয়ে একটা প্রচণ্ড আন্দোলন হচ্ছে। নেলসন ম্যান্ডেলা সেই ক্ষেত্রে একজন পুরোধা, কিংবা বলা যায় হচ্ছে তিনি হচ্ছেন মহৎ পুরুষ এই বর্ণবাদী আন্দোলনের বিরুদ্ধে। সেই জিনিসটাই এখানে হচ্ছে যে গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এই জিনিসটা তিনি করেছিলেন, এটা তার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস। আমাকে আরও কিছু অ্যাক্টিভিটিস এখানে বের করতে হবে। যেমন এখানে পরবর্তীতেই আছে যে imprisoned for nearly 3 decades, এটা তার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল ভার্ব দিয়ে তুমি তোমার সেন্টেন্স স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। মোহাম্মদ সুজান হোসেন, তুমি ইচ্ছা করলেই এটা করতে পারো, কোনো সমস্যা নেই। ইনফিনিটিভ দিয়ে শুরু করলে, জেরান্ড দিয়ে, তবে ইনফিনিটিভটা সেখানে ব্যবহৃত হয় যখনই তাকে করতে হয়, তাকে যেতে হয়, তাকে খেতে হয়, এই বিষয়গুলি যখন থাকে তখন হচ্ছে ইনফিনিটিভটা চলে আসবে। আর পার্টিসিপল দিয়ে এখানে আমি শুরু করেছি, একটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমটাই, যে তার কি কি অ্যাক্টিভিটি ছিল, তার কি কি অ্যাচিভমেন্ট ছিল, সেটা পার্টিসিপল দিয়ে শুরু হচ্ছে। তো আমার যদি পার্টিসিপল দিয়ে শুরু হয়, আমি অ্যাক্টিভিটিস এবং অ্যাচিভমেন্টসগুলি আমি সেখানে পার্টিসিপল দিয়ে শুরু করতে পারি। যেমন এখানে প্রথমটা করা আছে যে গাইডেড করেছিল কাকে, সাউথ আফ্রিকাকে বর্ণবাদের যে শৃঙ্খল থেকে মুক্ত করে সে নিয়ে গিয়েছিল কিসের, বহুজাতিক গণতন্ত্রে। এটা হচ্ছে তার অ্যাক্টিভিটিস একটা ছিল। ঠিক তেমনই ভাবে imprisoned for nearly 3 decades, এটাও তার একটা অ্যাক্টিভিটিস ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি, এটা হচ্ছে তার একটা অ্যাক্টিভিটি, তুমি এটাও দিতে পারো পরবর্তীতে। এরপরে হচ্ছে ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথেড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, এটাতে ব্রিং ডাউন অ্যাপারথেড অংশটা তো যদি তুমি বাদ দিয়ে দাও, হি ডিটারমাইন্ড
টু ব্রিং ডাউন, হি ডিটারমাইন্ড অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। এই লাইনটুকু যদি দাও, কিংবা হচ্ছে ডিটারমাইন্ড হি বাদ দিয়ে দিলাম, এটা তাহলে পুরোটা সেন্টেন্স হয়ে যায়, আমি দিব না। আমি কি করব, ডিটারমাইন্ড অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। সে কি করেছিল, ব্রিং ডাউন, অ্যাপার্থিডকে ব্রিং ডাউন করেছিল, মানে দমিয়ে এনেছিল, শেষ করে দিয়েছিল, এবং সিভিল ওয়ারকেও অ্যাভয়েড করে গিয়েছিল, সিভিল একটা গৃহযুদ্ধকেও পাশ কাটিয়ে গিয়েছিল। এটা দিলেও তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, তার কিছু অ্যাচিভমেন্টও দিতে পারো। সে হচ্ছে ব্ল্যাক প্রেসিডেন্ট, বিকেম become black president in 1994। তারপর হচ্ছে awarded Nobel Prize in 1993। এগুলোও তুমি দিতে পারো। ব্যাপারটা হচ্ছে তোমার যেই কয়টা বক্স থাকবে, বক্সের ইনফরমেশনগুলি তোমাকে সেখানে আনতে পারলেই হয়ে গেল, এবং চেষ্টা করবে সংক্ষেপ করার। সেন্টেন্স আকারেও যদি তুমি তোমার ইনফরমেশন দাও, সেটাকে সংক্ষেপ আকারে দেওয়ার চেষ্টা করবে। জাহিদ হাসান, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ক্লাস করো, সমস্যা নেই, তোমার কথা আমি বুঝতে পেরেছি অনেকটাই, যদিও তুমি তোমার বন্ধুকে রিপ্লাই করেছো। চলে আসি আমরা আমাদের ক্লাসের একেবারে শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। শুধু এটা না, 2019 সালের যেই কয়টা বোর্ডের কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের 2 নাম্বার যেটা হচ্ছে ফ্লো চার্টগুলি থাকবে, সেগুলি আমরা শেষ করব। ইনফরমেশন পাসিং আমরা পরবর্তীতে আরেকদিন দেখব। ইনফরমেশন পাসিং যে আরেকটা টেবিল দেওয়া হয়, সেটা আমরা পরবর্তীতে, এটা খুবই কম আসে, খুব বেশি একটা পপুলার না। পপুলার হচ্ছে এই ফ্লো চার্ট। আমরা চেষ্টা করব যে 2019 সালের যতগুলি বোর্ডের কোশ্চেন আছে সবগুলোকে শেষ করার। সবাই একমত থাকো এবং এই জিনিসটাকে শেষ করতে হবে। এই প্রত্যেকটা ফ্লো চার্ট যেগুলি থাকবে বোর্ডের কোশ্চেন, সেগুলোকে আমরা শেষ করব। এটা হচ্ছে কাজ। যেমন এখানে আছে দ্য স্ট্রাগল অফ ম্যান্ডেলা ফর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যান্ড হিজ অ্যাচিভমেন্টস। এভাবে তুমি তোমার কোশ্চেনটা মানে অ্যান্সারটা শুরু করলে, এরকম কিছু একটা লিখে। তুমি যদি ইন্ট্রোডাকশন মানে এরকম কিছু না লেখো তাও সমস্যা নেই, জাস্ট বক্সগুলি দিয়ে গেলেও হবে। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। তারপরেই হচ্ছে লং লাস্টিং রিজলভ টু ফাইট ফর পিপলস ইমানসিপেশন। এটাও তার কাজ ছিল, যে তার হচ্ছে একটা চরম উদ্দীপনা ছিল অনেক ব্যাপক সময় ধরে মানুষের মুক্তির জন্য। তারপর হচ্ছে প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্প টু উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা তার একটা অ্যাচিভমেন্ট। বাদ বাকি বক্সগুলো তোমরা করবে, এবং বোর্ডের যে কোশ্চেনগুলি থাকবে সেগুলোও করবে আমি আশা করি। এবং এই বলে আমি আমার ক্লাসটাকে, তোমাদের যারা যারা অংশগ্রহণ করেছো এবং যারা করনি পরবর্তীতে করবে, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ।